আর ইওর ইন্টারনেট স্কুল চ্যানেল তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 4-এর কোশ্চেন আনসারগুলো সলভেশন করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন বলেছে 1 প্রাচীন বাংলায় অঞ্চলগুলির মধ্যে বৃহত্তম ছিল অপশান এ বরেন্দ্র, অপশান ডি পুণ্ড্রবর্ধন, অপশান সি বঙ্গ, অপশান ডি সমতট। সঠিকটা হবে অপশান বি পুণ্ড্রবর্ধন। তারপর 1-2 ইখতিয়ার খলজি মারা যান অপশান এ 1200 খ্রিস্টাব্দে, অপশান বি 1206 খ্রিস্টাব্দে, অপশান সি 1207 খ্রিস্টাব্দে, অপশান ডি 1211 খ্রিস্টাব্দে। সঠিকটা হবে অপশান বি 1206 খ্রিস্টাব্দে। তারপর 1-3 রামচরিত কাব্যের রচয়িতা হলেন অপশান এ তুলসীদাস, অপশান বি রামলাল, অপশান সি কালিদাস, অপশান ডি সন্ধ্যাকর নন্দী। সঠিকটা হচ্ছে অপশান ডি সন্ধ্যাকর নন্দী। তারপর 2-1 সকলোত্তর পথনাথ কার উপাধি ছিল? উত্তরটা হচ্ছে হর্ষবর্ধন। তারপর 2-2 পাল রাজাদের আদি বাসস্থান কোথায় ছিল? উত্তরটা হচ্ছে বরেন্দ্র অঞ্চলে। তারপর 2-3 লক্ষণ সেনের রাজধানীর নাম কি ছিল? লক্ষণ সেনের রাজধানীর নাম ছিল পূর্ববঙ্গের বিক্রমপুর। 2-4 সুলতান মাহমুদের পিতার নাম কি? উত্তরটা হবে সবুক্তগিন। তারপর 2-5 রামচরিত কাব্যগ্রন্থটি থেকে আমরা কি বিষয়ে জানতে পারি? রামচরিত কাব্যগ্রন্থটি থেকে আমরা কৈবর্ত বিদ্রোহের বিবরণ সম্পর্কে জানতে পারি। শ্রীধর দাসের লেখা একটি গ্রন্থের নাম লেখো। দাসের লেখা একটি গ্রন্থের নাম হচ্ছে সদুক্তি কর্ণামৃত। 2-7 গীত গোবিন্দম কাব্যের রচয়িতা কে ছিলেন? উত্তরটা হবে জয়দেব। তারপর 3-1 গৌড়তন্ত্র বলতে কি বোঝো? সাধারণ ধারণা, কেউ কেউ মনে করেন শশাঙ্কের রাজত্বকালে গৌড়ে গড়ে ওঠা শাসন ব্যবস্থাকে গৌড়তন্ত্র বলে। গ্রামের স্থানীয় লোকের পরিবর্তে এই আমলে রাজ্যের কর্মচারী বা আমলারা স্থানীয় বা আঞ্চলিক প্রশাসন চালাতে থাকে। শশাঙ্কের গড়া গৌড়ের রাজতন্ত্র বিষয়ে ডক্টর রিঞ্জন রায় বলেছেন, এই রাজতন্ত্র আসলে গৌড়তন্ত্র। বর্ণিত ধারণা, শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় চরম অরাজকতা চলতে থাকে। দুর্বলের ওপর সবলের অত্যাচার, গুপ্তহত্যা, গৃহযুদ্ধ বাংলাকে প্রায় অচল করে দেয়। আর্য মঞ্জুশ্রী মূলকল্প নামক বৌদ্ধ গ্রন্থ থেকে জানা যায় যে বাংলায় এই অরাজকতাকে উত্তর ভারতে গৌড়তন্ত্র বা গৌড় দেশের নিয়ম বলে ব্যঙ্গ করা হতো। 3-1 অথবা হিজরত কি? হযরত মুহাম্মদ মক্কায় ইসলামের প্রচার শুরু করলে তার নিজের কৌম তার বিরোধিতা করে। মুহাম্মদ ও তার অনুসারীদের ওপর প্রবল অত্যাচার শুরু হয়, এমনকি তাকে হত্যার চেষ্টাও করা হয়। এমতাবস্থায় 622 খ্রিস্টাব্দে অশান্তি এড়াতে তিনি মদিনায় চলে যান। তার এই মদিনা যাত্রাকেই বলে হিজরত। হিজরত এর অর্থ ছেড়ে যাওয়া। 3-2 পঞ্চরত্ন কাদের বলা হয়? যুগে লক্ষণ সেনের রাজসভার কবি জয়দেব সবচেয়ে বিখ্যাত সাহিত্যিক। তার গীত গোবিন্দম কাব্যের বিষয় ছিল রাধাকৃষ্ণের প্রেমের কাহিনী। লক্ষণ সেনের রাজসভার আর এক কবি ধৈ লিখেছিলেন পবনদূত কাব্য। যুগের আরও 3 জন কবি ছিলেন গোবর্ধন, উমাপতিধর এবং শরণ। এই 5 জন কবি একসঙ্গে লক্ষণ সেনের রাজসভার পঞ্চরত্ন ছিলেন। ত্রয়োদশ শতকের গোড়ায় কবি শ্রীধর দাস কর্তৃক সংকলিত সদুক্তি কর্ণামৃত গ্রন্থে বিভিন্ন কবিদের লেখা কবিতা স্থান পেয়েছে। 3-2 অথবা বজ্রযান বা তন্ত্রযান বৌদ্ধ মতের জন্ম হয় কিভাবে? রাজারা ব্রাহ্মণ ছিলেন না, সম্ভবত ক্ষত্রিয় বা কায়স্থ ছিলেন। তারা বৌদ্ধ ধর্মের অনুরাগী হয়ে উঠেছিলেন। তবে শশাঙ্কের আমলে বৌদ্ধ ধর্মের থেকে পাল যুগের বৌদ্ধ ধর্ম অনেকটা আলাদা ছিল। পাল যুগে মহাযান বৌদ্ধ ধর্মের সঙ্গে অন্যান্য দার্শনিক চিন্তাধারা মিলে গিয়ে বজ্রযান বা তন্ত্রযান বা তান্ত্রিক বৌদ্ধ মতের জন্ম হয়েছিল। এই মতের নেতাদের বলা হতো সিদ্ধাচার্য। এছাড়া সহযান ও কালচক্রযান নামে আরও 2 রকমের বৌদ্ধ ধর্মমতের এ সময় জন্ম হয়। সহযানকে সহজিয়াও বলা হয়। 1 ত্রিশক্তি সংগ্রাম কি? কনৌজকে আদিমধ্যযুগে উত্তর ভারতের রাজধানী বা প্রধান রাজনৈতিক ভরকেন্দ্র মনে করা হতো, কারণ কনৌজ থেকে গাঙ্গেয় উপত্যকা নিয়ন্ত্রিত হতো। হর্ষবর্ধনের মৃত্যুর পর উত্তর ভারতে প্রাধান্য স্থাপনের উদ্দেশ্যে বাংলার পাল, মালবের গুর্জর এবং দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট বংশ কনৌজ দখলের জন্য লড়াই করেছিল। এই লড়াই ইতিহাসে ত্রিশক্তি সংগ্রাম বা ত্রিমুখী লড়াই নামে পরিচিত। 4-2 পাল ও সেন যুগে বাংলায় কি কি ফসল উৎপন্ন হতো? এই যুগের প্রধান ফসলগুলি ছিল ধান, সর্ষে এবং নানান রকমের ফল, যেমন আম, কাঁঠাল, কলা, ডালিম, খেজুর, নারকেল ইত্যাদি। আজকে বাঙালির খাদ্য তালিকায় ডাল একটি প্রধান
উপাদান, অথচ সে যুগের শস্যের মধ্যে ডালের উল্লেখ পাওয়া যায় না। এছাড়া কার্পাস বা তুলো, পান, সুপুরি, এলাচ, মহুয়া ইত্যাদিও প্রচুর পরিমাণে উৎপন্ন হতো। গ্রামের আশপাশের ঘন বাঁশবন এবং নানান রকম গাছের কথা জানা যায়। সেগুলির কাঠ ছিল এ যুগের অন্যতম প্রধান সম্পদ। নদনদীপূর্ণ বাংলার আরেকটি বড় সম্পদ ছিল মাছ। 4-2 অথবা পাল শাসনের তুলনায় সেন শাসন বাংলায় কেন কম দিন স্থায়ী হয়েছিল? বাংলার পাল এবং সেন শাসনকালের সংক্ষেপে তুলনা করা যেতে পারে। 400 বছরেরও বেশি স্থায়ী পাল শাসন বাংলার সমাজে যেভাবে শেকড় গেড়েছিল, 100 বছরের বেশি কিছু সময় স্থায়ী সেন শাসন তা পারেনি। গোপাল যখন রাজা হয়েছিলেন তখন তার পেছনে জনসমর্থন ছিল। বিজয় সেন এমন কোনো সমর্থন নিয়ে ক্ষমতায় আসেননি। পাল শাসকরা যেভাবে বাংলার সমাজে নিজেদের শাসনকে গ্রহণযোগ্য করে তুলতে পেরেছিলেন, সেন শাসকরা তা পারেননি। শিক্ষা দীক্ষায়, ধর্মচর্চায়, শিল্পকলায় পাল যুগ অনেক এগিয়ে ছিল। কারণেই পাল শাসনের তুলনায় সেন শাসন বাংলায় কম দিন স্থায়ী হয়েছিল। তারপর 4-3 দক্ষিণ ভারতে খ্রিস্টীয় নবম থেকে একাদশ শতকের মধ্যে বাণিজ্যের উন্নতির কারণগুলি লেখো। বণিক ও কারিগর সংঘ। দক্ষিণ ভারতের বণিক ও কারিগর সংঘগুলি শক্তিশালী ছিল। তাদের হাতে স্বভাবতই ব্যবসা বাণিজ্যের উন্নতি ঘটে। বহির্বাণিজ্য। দক্ষিণ পূর্ব এশিয়ার চোল আধিপত্য প্রতিষ্ঠিত হয়। এই সুবাদে সেখানকার বাণিজ্যে দক্ষিণ ভারতীয়দের প্রভাব বাড়ে। চালুক্য এবং রাষ্ট্রকূটরাও আরবদের সঙ্গে বাণিজ্য করত। মন্দিরের অংশগ্রহণ। ব্যবসায়িক কাজে দক্ষিণ ভারতের মন্দিরগুলি অংশ নেয়। রাজা ও রাজকর্মচারীদের অংশগ্রহণ। রাজা ও রাজকর্মচারীরাও বাণিজ্যে অর্থ বিনিয়োগ করতেন। 5-1 ইসলাম ধর্মের প্রচারের আগে আরব দেশের সংক্ষিপ্ত পরিচয় দাও। ইসলাম পূর্ববর্তী আরব। সামাজিক বিভাগ। আরবরা নানা কৌমে ও গোত্রে বিভক্ত ছিল। এক একটি কৌম গড়ে উঠত কিছু জাতির পরিবার নিয়ে। কৌমগুলি সবসময় পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত থাকত। সামাজিক রাজনীতি। আরব সমাজে হত্যার বদলে হত্যা নীতি প্রচলিত ছিল। পুরুষেরা বহুবিবাহ করতে পারত। নারী ও পুরুষ উভয়েই উচ্ছল জীবনযাপন করত। সমাজে নারীর কোনো মর্যাদা ছিল না। ধর্মীয় রীতিনীতি। আরবরা গাছ, পাথর, নদী, গুহা, কূপ ইত্যাদির পূজা করত। তাছাড়া প্রত্যেক কৌমের আলাদা আলাদা দেবদেবী ছিল। ইসলামের আলোয় আরব। নীতিবোধ। ইসলাম আরবদের মধ্যে মহৎ চেতনা জাগ্রত করে। মুসলমান মাত্রই মুসলমানের ভাই, মুসলমান মাত্রই এক আল্লাহর উপাসক, এইসব বাণী তাদেরকে ঐক্যবদ্ধ করে। সাম্যভাবনা ও উদারতা। ইসলামের সাম্যভাবনা ও উদারতার আদর্শ অন্য ধর্মাবলম্বীদেরও আকৃষ্ট করে, ফলে তা আরও প্রসারিত হয়। অরাজকতার অবসান। ইসলাম অরাজকতার অবসান ঘটিয়ে আরবে শান্তি ও সুস্থিরতা ফিরিয়ে আনে। 5-2 পাল ও সেন যুগে বাংলার শিল্প, স্থাপত্য ও ভাস্কর্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। সেন যুগে বাংলার শিল্প। পাল ও সেন যুগে বাংলার সুতি, রেশম ও পশম শিল্প বিখ্যাত ছিল। আরব ও চীনা পর্যটকরা বাংলার মিহি সুতোর কাপড়ের উচ্চ প্রশংসা করেছেন। বাংলার গুড় ও চিনিরও খুব নাম ছিল। বাংলায় ধাতু নির্মিত তরবারি ও অলঙ্কার উৎপন্ন হতো। ঘরবাড়ি, মন্দির, পালকি, গরুর গাড়ি ইত্যাদি নির্মাণে কাষ্ঠশিল্পীরা দক্ষ ছিলেন। জাহাজ নির্মাণ শিল্প ছিল বিখ্যাত। পাল সেন যুগে বাংলার স্থাপত্য। পাল স্থাপত্যের সবচেয়ে বিখ্যাত উদাহরণগুলি পাওয়া গেছে মগধে। বিক্রমশিলা, উদন্তপুরী প্রভৃতি মহাবিহার পাল স্থাপত্যের উজ্জ্বল নিদর্শন। বাংলায় পাল স্থাপত্যের নিদর্শন হিসেবে রয়েছে পাহাড়পুরের সোমপুর মহাবিহার। এইসব মহাবিহারগুলোতে পাল যুগের ভাস্করদের তৈরি অসংখ্য মূর্তির নিদর্শন পাওয়া গেছে। এই যুগের দুজন বিখ্যাত ভাস্কর ছিলেন ধীমান ও তার পুত্র বীরপাল। সেন যুগের শিল্পীদের তৈরি করা দুর্গা, বিষ্ণু, গরুর অর্ধনারীশ্বর প্রভৃতি ভাস্কর্যগুলো যথেষ্ট সুন্দর। 5-2 অথবা দক্ষিণ ভারতে চোল শক্তির উত্থানের পটভূমি বিশ্লেষণ করো। সূচনা। দক্ষিণ ভারতের ইতিহাসে চোল বংশের প্রতিষ্ঠা এক উল্লেখযোগ্য বিষয়। সমুদ্র বাণিজ্য, স্থাপত্য সহ বিভিন্ন ক্ষেত্রে এই বংশের অবদান অনস্বীকার্য। চোল শক্তির উত্থান ও বিস্তার। প্রতিষ্ঠাতা তাঞ্জোরে
চোল বংশের প্রতিষ্ঠা করেন বিজয়লাল। বিজয়লালের মৃত্যুর পর তার পুত্র প্রথম আদিত্য চোল রাজপদ গ্রহণ করেন। প্রথম পরান্তক আদিত্যের পুত্র প্রথম পরান্তক ছিলেন দাক্ষিণাত্যের চোল শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা। তিনি পল্লব, পাণ্ড্য ও রাষ্ট্রকূটদের পরাজিত করে সাম্রাজ্যের আয়তন বাড়ান। প্রথম রাজরাজ পরবর্তী উল্লেখযোগ্য চোল শাসক ছিলেন প্রথম রাজরাজ। তিনিই প্রথম এক শক্তিশালী নৌবাহিনী গঠন করেন। তিনি কাবেরী উপত্যকায় সীমাবদ্ধ দুর্বল চোল রাজ্যকে চোল রাজ্যে রূপান্তরিত করেন। কেরল, তামিলনাড়ু ও কর্ণাটকের বিস্তীর্ণ অঞ্চলে তিনি চোল প্রাধান্য স্থাপন করেন। প্রথম রাজেন্দ্র চোল রাজরাজের মৃত্যুর পর প্রথম রাজেন্দ্র চোল সিংহাসনে বসেন। তিনি প্রথম সুদূর দক্ষিণ পূর্ব এশিয়ার আধিপত্যের বিস্তার ঘটান। তার আমলেই বঙ্গোপসাগর চোল হ্রদে পরিণত হয়। বঙ্গ বিজয়ের পর তিনি গঙ্গাইকোন্ড চোল অর্থাৎ গঙ্গা বিজেতা উপাধি গ্রহণ করেন। পরবর্তী চোল শাসকগণ রাজেন্দ্র চোল মারা যাওয়ার পর তার 3 পুত্র একে একে সিংহাসনে বসেন। এরা হলেন প্রথম রাজাধিরাজ, দ্বিতীয় রাজেন্দ্র ও বীর রাজেন্দ্র। শেষ উল্লেখযোগ্য চোল শাসক ছিলেন কুলোতুঙ্গ। এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিওর ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও এই সমস্ত কোশ্চেন অ্যান্সার সলভেশনের পিডিএফ এবং অন্যান্য বিভিন্ন সাজেশানের পিডিএফগুলো কালেকশান করতে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।